এটা আমাদের ধর্মীয় নিষেধ আছে, কিন্তু হর হামেশা আমার কাজী সাহেবরা ওই যৌতুকের বিয়ের সময় বসে তারপরে বিয়ের কি কাবিননামা রেজিস্ট্রিও করে দিচ্ছেন। আমার হুজুররা বসে মোনাজাত করতেছেন, দোয়াও করে দিচ্ছেন যে সুখে থাকুক, শান্তিতে থাকুক। শুরুতে যে অপরাধ করলো সে সুখে থাকে কিভাবে? এই ব্যাপারে আপনাদের কি ভূমিকা থাকবে সেটাও আলোচনা করবেন। তারপরে আছে বাল্য বিবাহ। বাবা মারা নানান কারণে, অভাবের কারণে, অসচেতনার কারণে এবং সামাজিক অবক্ষয়ের কারণে বয়স প্রাপ্তি হওয়ার আগে বিয়ে দিয়ে দিচ্ছে। এর ফলে ওই মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে, সংসারে সুখ থাকে না, নানান সমস্যা, শারীরিক সমস্যা। এখন চেয়ারম্যান সাহেবরা যদি জন্ম সনদে বয়স না দেয়, ওনাদের সঙ্গে আপনারা নানান ভাবে চাপ প্রয়োগ করেন যে চেয়ারম্যান বানালাম আর একটা সনদপত্রই দিতে পারে না। এটা আর একটা আমাদের কাছে ভয়াবহ লাগে। আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে দুর্নীতি। এটা অফিস আদালতে আছে, ব্যক্তিগত পর্যায়ে আছে, আমরা কম বেশি অনেকেই এটার সঙ্গে জড়িত। আমরা ঘুষ দিতেও ভালোবাসি, যারা ঘুষ গ্রহণ করে তারাও এটাকে ভালোভাবে নেয়। এটাকে আর ঘুষ বলা হয় না, স্পিড মানি বলা হয়, নানান কথা আবিষ্কার করা হচ্ছে আর কি। এগুলো যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে আপনাদের প্রতিনিধি আমার সার্থকতা থাকবে না। আমরা এর ব্যাপারে আমরা জেলা প্রশাসনে বৈঠক করেছি, আমরা 180 দিনের একটি কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচির আওতায় বলা হয়েছে জেলায় এই সমস্ত অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। অপরাধ তো মুক্ত হবে না, অপরাধ মুক্ত করার কোনো ব্যবস্থাও নাই, নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন মাত্রা অতিরিক্ত হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করে আনতে হবে আমাদের। এখন বলতে পারেন দুলু ভাই, প্রথম দিনে ডেকে আপনি সামাজিক অপরাধের কথা বলছেন, আমাদের ডেভেলপমেন্টের কি হবে, অবকাঠামোর উন্নয়নের কি হবে? এটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। সরকারি স্থাপনা, সরকারি অফিস আদালত, রাস্তাঘাট, মসজিদ মন্দির, স্কুল কলেজ, এগুলো আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। আমি ধৈর্য সহকারে একের পর এক সবগুলো ইনশাল্লাহ আমি সম্পন্ন করতে পারবো। কিন্তু আমি রাস্তা প্রশস্ত করে দিলাম, বিদ্যুৎ লাগিয়ে দিলাম, স্কুল 3 তলা 5 তলা বানিয়ে দিলাম, আর সেখানে যদি গাঁজা, মদ, ফেন্সিডিলের ব্যাপক প্রসার হয়, এই উন্নয়নের কোনো মূল্য থাকবে না। আমি ওই উন্নয়নটাকে কাঙ্ক্ষিত উন্নয়ন মনে করি। সেই উন্নয়নটা হলো কি, আপনি অভাবে থাকেন কিন্তু সৎ থাকেন, সেটার মধ্যে সার্থকতা আছে। সেই সার্থকতা নিয়ে আমরা কাজ করে যাব। প্রথম কেন এটাকে অ্যাড্রেস করছি, এই কারণে করতেছি যে এই সমাজকে যদি আমরা ভালো না করে আনি তাহলে আমার এই উন্নয়নের কোনো মূল্য থাকবে না। অবকাঠামোর উন্নয়ন যতগুলো দাবি আপনারা করেছেন, আমরা ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন পৌরসভা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডাটাবেজ আমরা সংগ্রহ করছি, ফাইল করেছি। আপনারা অস্থির হবেন না, আমার কাছে দরখাস্ত দিতে যাবেন না, সময় নষ্ট করবেন না, মসজিদের টাকা ব্যয় করে ঢাকায় যাবেন না। যে আমরা 10 জন গেছি ঢাকায়, আমাদের 1000 টাকা খরচ হয়েছে, 5000 টাকা খরচ হয়েছে, কোনো প্রয়োজন নাই। যিনি যাবেন তার প্রতিষ্ঠানের নামটা কিন্তু আমি পিছিয়ে দিব, মার্ক করে রাখি কিন্তু আমি, কারণ আমার কাছে সব তথ্য আছে, জানতে চাইলে আমি একের পর এক বলতে পারবো। তো সে কারণে আপনারা অস্থির হবেন না, প্রেশানির মধ্যে ভুগবেন না, ধৈর্য ধরতে হবে। পরবর্তীতে বিল উঠাবেন যে আমি মন্ত্রী সাহেবের কাছে গিয়ে আমার 3 দিনে 5000 টাকা খরচ হয়েছে, 50,000 টাকা দিলাম, 5000 টাকা ব্যয় খরচ হয়েছে, যাতায়াত খরচ। এটা যেন শুনতে না হয়। আমরা যে বরাদ্দ দিব সেই বরাদ্দ প্রশাসন নিষ্কণ্ঠক ভাবে, দুর্নীতিমুক্ত ভাবে আমাদের আপনাদের কাছে পাঠাতে হবে। সেই ব্যাপারে যদি কেউ এটার সঙ্গে জড়িত থাকে আপনারা আমার নোটিশে আনবেন, তাকে আমরা এই জেলা রাখবো না। অর্থাৎ আপনি সৎ হবেন, প্রশাসন সৎ হবে, রাজনৈতিক নেতা সৎ হবে, তাহলে সমাজ ঠিক হবে। একটা পক্ষ ভালো হইলে তো হবে না। এখন আপনি যখন হয়রানিতে পড়ে যান তখন তো বাধ্য হন আপনারা এই সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত হইতে। আর রাজনৈতিক নেতারা যখন এটার সঙ্গে বেশি নেতৃত্ব দেয়, তারা যখন সৎ থাকে না, তখন সমস্ত প্রশাসন, জনগণ একাকার হয়ে যায়। কারণ কর্তার ইচ্ছায় কর্ম। ব্যক্তিকে ভালো হওয়ার আগে সরকারকে ভালো হতে হবে। নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন, তার চালচলন দেখছেন, তার অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করতেছেন। এই মেসেজটা নিশ্চয়ই জনগণ পেয়ে গেছেন। আমাদের প্রতি সপ্তাহে ক্যাবিনেট মিটিং হয়, অনেক আলোচনা হয় সেখানে। সে আলোচনাগুলো একটি মানবিক, হয়রানিমূলক যে রাষ্ট্র ছিল, আইনের শাসন ছিল না,
একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার দৃঢ় অঙ্গীকার ওনার আছে। আমার বিশ্বাস উনি পারবেন, এবং ওনার পারার ইতিমধ্যে কিছু নির্দেশন উনি রেখেছেন জনগণের সামনে। এই কারণে সবাই মিলে আমরা ভালো হব। আমি একা ভালো হইলে তো হবে না, আপনাকেও ভালো হইতে হবে, প্রশাসনকে ভালো হইতে হবে, রাজনীতিবিদকেও ভালো হতে হবে। এখন আমি মনে করি যে আমরা একটা মডেল তৈরি করতে চাই লালমনিরহাটে, যে মডেলটা বাংলাদেশে প্রচারিত হবে এবং প্রয়োজন হলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের লোকটা দেখতে আসবে যে এখানে কিভাবে এটা সাফল্যমণ্ডিত হলো। আমি সেই কাজটা করতে চাই। আমি যে কাজ করি তাকে মনোযোগ দেই, সময় দেই, কিন্তু আপনারা খালি আমাকে সহযোগিতা দিবেন। আপনার উপর যে দায়িত্ব বর্তাবে সেই কাজটা আন্তরিকতার সঙ্গে করবেন। লোক দেখানো কাজ করার কোনো দরকার নেই। আমরা সবাই মিলে আওয়াজ তুললে লালমনিরহাটের এই সমস্ত যে 5টা আমি অপরাধের কথা বললাম, আমার মনে হয় 1-2 মাসের মধ্যে আমরা অনেকটা নির্মূল করতে সক্ষম হব, যদি আমরা আন্তরিক হই। এটা একা পুলিশ পারবে না, ম্যাজিস্ট্রেট সাহেব পারবে না। পুলিশকে আমরা পাঠালাম একটা অপারেশনে, ধরে নিয়ে আসলো 3টা লোককে, তারপরের দিন আবার শুরু করলো। আপনার বাড়ির পাশে কে করে এই কাজের সঙ্গে আপনি ভালো চিনেন। আপনার যদি সমস্যার প্রতিবাদ জানান, তাহলে কোনো মাদকাসক্ত, কোনো জুয়ারু এগুলো কাজ করতে পারবে না। এখন যদি আপনি সুপারিশ করেন একটা নাবালক মেয়ে 13 বছর বয়স, আপনি নেতা হয়ে ওখানে তদবির করতেছেন, ভাই দেন ভাই বিয়েটা করে দেন, অনেক কষ্টের মধ্যে আছে, কাজীকে চাপ দিচ্ছেন, চেয়ারম্যান সাহেবকে চাপ দিচ্ছেন। এই চাপটা যদি আমরা না দেই, আমরা বলো না মেয়ের বয়স হয়নি, ও লেখাপড়া করুক, সরকার তো সব রকম সাপোর্ট দিচ্ছে, আরো ভবিষ্যতে দিবে, এবং মেয়েদের পোশাক দিবে, কেশ দিবে, টাকা দিবে, তাহলে পড়াশোনা করতে সমস্যা কি? বয়স হোক, তারপরে তাকে বিয়ে দেন। কিন্তু আমরাই ওখানে মাংস খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য জমায়েত হই, আমরাই চাপ তৈরি করি। আমরা যেন বর্জন করি। দাওয়াত দেওয়ার সময় জিজ্ঞেস করবেন মেয়ের বয়স কত। যদি দেখেন 18-র নিচে, আপনি ওই দাওয়াতে যাবেন না। আমি যেমন যাই না, আমাকে নিতে পারে না কেউ, আমি প্রথমে জিজ্ঞাসা করি। সুতরাং আপনাদের ওই ওই প্রতিবাদটা যদি হয়, তাহলে বাবা নিশ্চয়ই 15 বছর বা 13 বছরের মেয়েটাকে বিয়ে দিবে না। সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, তাহলে আলোকিত হয়ে উঠবে। কি আমার কথাগুলো মনে হচ্ছে আপনাদের? সবাই তো ঠিক বলেন। এখন আসেন কাজ করি, কিভাবে করব আমরা। আমি একটা রূপরেখা দাঁড় করিয়েছি, এটার সংশোধনী হবে আজকে। ভিন্ন প্রস্তাব থাকলেও আপনারা বলতে পারেন। আমাদের যে কালে ব্যাপক তাফসির মাহফিল হয় আমাদের অঞ্চলে, ব্যাপক, কোনো মানুষের কোনো পরিবর্তন আমি দেখি না। পাড়া হয়, মহল্লা হয়, বাড়ি বাড়ি হয়। দক্ষিণ অঞ্চল থেকে মাওলানা সাহেবরা আসেন, টাকা পড়া চলে যান, যা ওয়াজ নসিহত করে গেল, আপনিও নারায়ণ গাল বললেন, যা আছে তাই। যত বেশি তাফসির হয়েছে, লোক আমরা পরিবর্তন হয়নি। কেন হয়নি? যারা তাফসিরের আয়োজককারী, তাদের নিয়ত অনেকের সঠিক ছিল না। তাহলে নিয়তটাকে আগে সঠিক করতে হবে। মাহফিল আমরা করবো, অসুবিধা নেই, অবশ্যই করতে হবে। মানুষকে ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ না করলে মানুষ তো শুদ্ধ হবে না। আমরা এরপরে আলোচনা করব, আমি ডিসি সাহেবকে বলছি, এরপরে মাহফিল হবে ইউনিয়নে একটা মাত্র, 2 দিন বা 3 দিন ব্যাপী হবে। সেগুলো ভালো ভালো মৌলানা নিয়ে আসবেন, তার টাকা পয়সার সংস্থান কি লাগে আমি আপনাদেরকে সহযোগিতা করব। কারো বাড়ি গিয়ে টাকা আনতে হবে না আপনাদের। এই বাড়ি বাড়ি করা যাবে না। 2 দিন করেন, 3 দিন করে, আমরাও থাকবো, অসুবিধা নাই। ভালো বক্তা আনেন। একজন বক্তা আরেকজন বক্তাকে ধরতেছে, একজনের ওয়াজকে আরেকজন করতেছে, প্রতিবাদ করতেছে, এতে আমরা তো বিভ্রান্ত হয়ে পড়ি। বিভ্রান্ত হয়ে যে এই ব্যাপারে আমাদের জ্ঞান যেহেতু সীমিত, আমরা বুঝতে পারি না কোনটা সঠিক কোনটা বেঠিক। ইউটিউবের মধ্যে দেখেন কি হুলস্থুল শুরু হয়েছে, এক মৌলানার বিরুদ্ধে আরেক মৌলানা। তো ইসলাম ধর্ম কি তাই নাকি? ইসলাম একটা শান্তির ধর্ম, সার্বজনীন। পবিত্র কোরআন শরীফে তো জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ভাবে বলা আছে, এর বাইরে তো আপনার আমার বলার কোনো অধিকার নাই। আমরা নিজেরা কিছু ফতোয়া বাইর করি, এগুলো যাচাই বাছাই করবেন সামনের শীতে। আমি আজকেই বলে দিলাম, চেয়ারম্যান সাহেবরা আছে, ওসি সাহেব, এসপি সাহেব, ইউনিয়নে একটা করে মাহফিল হবে। 2 দিন করেন, 3 দিন করেন, কোনো অসুবিধা নাই। ভালো ভালো বক্তা নিয়ে আসেন, লোকজন জমায়েত হোক। 10টা লোক শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, সেখানে মাহফিল হচ্ছে। আর একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে, অবশ্যই সেটি এশার নামাজের পর। কোন অবস্থাতে রাত 9টার পরে কোনো মাহফিল হবে না। ভোর পর্যন্ত মাহফিল, আর ফজরের নামাজে গিয়ে মসজিদে মুসল্লি নাই।
আমার কথাগুলো খারাপ লাগতেছে অনেকের না? আমি কিন্তু খুব বাস্তব থেকে তৈরি হওয়া মানুষ, কিন্তু 9টার মধ্যে শেষ করে, বিকাল 4টায় শুরু করেন, আসর বাদ চালায় দেন 9টা পর্যন্ত। কতক্ষণ আর শুনবেন আপনি? ভালো কথা, অল্প কথাই ভালো, 9টার মধ্যে শেষ করতে হবে। এখানে আপনাদের হিন্দু সমাজের পুরোহিতরা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে আমার এখন কথা। আপনাদেরও নামযজ্ঞ অনুষ্ঠান ইউনিয়নে একটা হতে হবে, এবং আপনাদের জন্য ধারাবাহিক ওই যে আপনাদের কি বলি ওটাকে, কীর্তনবাই, সেটা আপনাদের নাকি পাঠ করতে হয়। পাঠ করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাইরে কোনো সাউন্ড রাখতে পারবেন না। 9টার পর সাউন্ড ভিতরে রাখবেন। 5টা মাইক লাগাবেন, হার্টের রুগী ঘুমাইতে পারে না, রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত, ভোরের আজানের পর্যন্ত মাইক বাজতেছে বাইরে। এটা করা যাবে না। তাহলে দেখবেন যে মানুষ সুস্থ থাকবে আর জিনিসটাও নিয়ন্ত্রিত থাকবে। আপনারা একটা নামযজ্ঞ অনুষ্ঠান করেন, আপনাদের কতটুকু সহযোগিতা লাগে সব সহযোগিতা আমরা দিব, অসুবিধা নেই।